আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভেতরে ভেতরে ইউনূস কতটা ভেঙে পড়েছেন বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তার কাতর আবেদন খলিলুর মারফত, দেখেন না আমার জন্য যদি কিছু হয়। কতটা বিখ্যাত হয়ে গেছে, দেখেন না আমার জন্য যদি কিছু হয়। এটা দিল্লিতে খুব চাউর হয়ে গেছে। ওই হায় আল্লাহ খালেদের মতো, দেখেন না আমার যদি কিছু হয়। এখন কালকে যে কপিটা আমি করেছিলাম তাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। আসল কথা হলো গিয়ে, আমাদের দেশ চাণক্য নীতিতে চলে। চাণক্য একটা গোটা সাম্রাজ্য ফেলে দিয়েছিলেন শুধু শত্রুপক্ষের ভেতরের খবর জোগাড় করে। চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে ছেড়ে দিয়ে, সম্রাট বানিয়ে ছেড়ে দিয়েছিলেন। সেই চন্দ্রগুপ্ত পুরো একেবারে সারা বঙ্গ, বিহার, উড়িষ্যা থেকে আরম্ভ করে একেবারে কান্দার পর্যন্ত জয় করে দিয়েছিলেন। পুরোটাই হচ্ছে চাণক্যের টান। এই যে চাণক্য নীতি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র এই চাণক্য নীতিকে কিন্তু ফলো করে। চাণক্য যা যা বলে গেছিলেন তাই তাই একেবারে মেনে চলেন। কূটনীতির শেষ মানে পর্যায়ে গিয়ে পৌঁছেছিলেন চাণক্য। তো এখন যে যুদ্ধটা হচ্ছে না, যুদ্ধটা হচ্ছে ইনফরমেশন ওয়ার। যুদ্ধ অর্ধেক জেতা যায়, 80% জেতা যায় যদি শত্রুপক্ষের ভেতরের খবর কতটা আপনি জোগাড় করতে পারলেন। তার জন্য বিপুল টাকা খরচা করতে হয়, বিপুল। এবং সরকারের মধ্যে যারা অসন্তুষ্ট সমস্ত লোক রয়েছেন তাদের দলে নিতে হয়, তাদেরকে টাকা দিতে হয়, মুখ খোলাতে হয়। আমি তো সে সমস্ত কথা তো আর বলতে পারবো না, এগুলো ভেতরের কথা, এগুলো বলা যায় না। কালকে এটা আমি একটা কপি করেছিলাম, এবার আপনারা বুঝে নিন, বাকিটুকু আমি আর বলবো না। আজকে মোটামুটি আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, মানে খবরের লিস্ট। এই দেখুন, পর 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 খবরের লিস্ট বানানো আছে। এবং কালকে সারাদিনে আরও তো মিটিং হয়েছে। রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা ডিনার হয়েছে, ডিনারের পরে ওই সমস্ত কথা হচ্ছে, 12:30 মিটিং হয়েছে। তারপরে দিয়ে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের। তা খলিলুর রহমান তখনই এই কথাটা বলেন। উত্তরে তখন অজিত দোভাল জিজ্ঞেস করেন যে আপনার দেশের লোক, আপনার প্রধান উপদেষ্টা, তার নামে আপনি এইসব বলছেন। বলছে আপনি জানেন না কি অভদ্র লোক। আমি তো আর মানে বাংলাদেশের লোক না, আমাকে তো তুলে আনা হয়েছিল ওখান থেকে। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কারা কারা আমাকে, উনি গোপনে বলেছেন যে এরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, উনি আমায় রাখতে বাধ্য হয়েছিলেন। কিন্তু উনি কোনোদিনই আমাকে খুব একটা পছন্দ করেননি। শেষের দিকে দেয়ালের দিকে মুখ করে আমার সঙ্গে কথা বলতেন। আজকে যখন উনি বিপদে পড়েছেন তখন উনি আমাকে একেবারে দলে টানতে চাইছেন এবং আমাকে বলছেন যে দেখেন না যদি আমার জন্য কিছু হয়। তাই আমি আপনাকে বললাম। এরপর আলোচনা শুরু হয়। এই ভিডিওটা একটু বড় হবে, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু হচ্ছে একেবারে ভেতরের কথা। কারা কারা পালাতে চাইছে, কোথায় কোথায় যেতে চাইছে, সব সব আছে এর মধ্যে। ন্যাযবোটা উপদেশটাও রয়েছে। আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিটের একটা মিটিং হয় দুপুরবেলার দিকে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের 1-to-1 মিটিং হয়। সেটা হচ্ছে খলিলুর রহমান বলেছেন ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং যে সমস্ত অতীতে ভুল হয়েছে সেই সমস্ত অতীতের ভুলগুলোকে আমরা মুছে দিয়ে ভবিষ্যতে এগোতে চাই। মানে বাংলাদেশের যা বক্তব্য এ পর্যন্ত যা ঘটেছে, এ পর্যন্ত যা ঘটেছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত। 3 নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশ ভারতকে যৌথভাবে, সামগ্রিকভাবে সাহায্য করবে। আর 4 নম্বর, ডক্টর ইউনূসের হয়ে খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন।
উত্তরে অজিত দোভাল বলেছেন যে পরিস্থিতি যদি সেদিন সেরকম হয় তাহলে তখন দেখা যাবে, এখনই এ নিয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থা নেই। তার মানে যা অবস্থা রয়েছে এখন আর এই নেমন্তন্ন গ্রহণ করা যায় না। এবার যখন খলিলুরের কথা যখন শেষ হয়ে যায়, তখন এবার অজিত দোভাল যখন বলতে শুরু করেন, তখন উনি একটা লিস্ট ধরিয়ে দেন। সেখানে ছিল 15 মাস 15 দিনে ISI 77 জন ব্যক্তি এবং এক দল এরা বাংলাদেশ ভিজিট করেছেন। জঙ্গিবাদের উত্থান হয়েছে, তার মূল জনক আমাদের ইউনূস সাহেব। এই যে আমরা যে ইন্টারন্যাশনাল ICD যেটা আপনাদের যেটা শেখ হাসিনার যে দণ্ড দিয়েছে, ফাঁসির আদেশ, বলছে ভারতবর্ষের পক্ষ থেকে অজিত দোভাল বলে দিয়েছেন যে আমরা এটা কোনোভাবেই মানব না, এটা মানছি না, এটা অবৈধ এবং নীতি বহির্ভূতভাবে এই বিচার প্রক্রিয়া হয়েছে। আর পৃথিবীর কোনো দেশ, গণতান্ত্রিক হোক বা একনায়কতন্ত্র হোক, কোনো দেশই এই বিচার ব্যবস্থার মেনে নেবে না। আপনি আমার কাগজ কলম দিন, আমি লিখে দিচ্ছি, কেউ মেনে নেবে না। আর ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে কেউ এই মুহূর্তে কথা বলবে না, এটাও আমি লিখে দিতে পারি। তারপরে বলা হয়েছে দিল্লি ব্লাস্টের সঙ্গে আপনাদের 57 জন 57 এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, 57 জনকে বাংলাদেশি, যারা তাদের ছবি এবং তাদের সমস্ত ডিটেলস আমাদের কাছে আছে। এর মধ্যে 2 জন আবার আপনাদের উপদেষ্টা আছেন। তো এখন এই জিনিসগুলো সম্পর্কে আপনি কোনো ব্যাখ্যা দিন। তখন খলিলুরের কাছে কোনো উত্তর ছিল না। খলিলুর বলেন, যা হয়েছে আমরা তার জন্য গভীরভাবে দুঃখিত এবং ভবিষ্যতে হবে না। এরকম কথা আমি বলতে পারি না, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন ভবিষ্যতে আর হবে না। দেখেন না ওনার জন্য যদি কিছু হয়, উনি বলে পাঠিয়েছেন। মুচকি হেসেছেন আমাদের NSA। এবার কারা কারা ভাগার জন্য কারা কারা ব্যস্ত হয়ে রয়েছে, আমি সেই লিস্টটায় আসি। খলিলুর রহমান, তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে তার এই সেফ এক্সিটের কোনো ব্যাপার নেই। এরপর আছে খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। উনি কাতার যেতে চাইছেন, ওই অ্যাম্বাসেডার হয়ে বা হয়ে কাতার যাবেন উনি। আচ্ছা, লুপসে সিদ্দিকী, উনি রাষ্ট্রদূত হয়ে নরওয়ে যেতে চাইছেন। আলী রিয়াজ, যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে যাকে দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তিনি ফিরে আসেননি এবং আসবেনও না। আদিলুর রহমান শুভ্র, শিক্ষা উপদেষ্টা, তিনি সুইডেনের রাষ্ট্রদূত হওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। এবার আসুন আমাদের শিক্ষাবিদ আসিফ নজরুল, তিনি যে কোনো এলিতেলি যে কোনো জায়গায় যাবেন না। তা আমাদের আসিফ নজরুল চেয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে যাওয়া, উনি সুইজারল্যান্ড চেয়েছেন। তৌহিদ হোসেন, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্পেনের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত, নৌ পরিবহন এবং বন্দর উপরাষ্ট্র উপদেষ্টা, তিনি মালয়েশিয়া চেয়ে বসে আছেন। আসিফ মাহমুদ হচ্ছে আমাদের সজীব ভুঁইয়া, 26 অক্ষরের নাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি দুবাই যাবেন বলে তিনি একটি আবেদন করে বসে আছেন। এবার হচ্ছে মাস্টার মাইন্ড মাহফুজ আলমও দুবাই যাওয়ার। কতজন রাষ্ট্রদূত হবে রে ভাই? দুবাইতেই তো দেখছি 3 জন রাষ্ট্রদূতের জন্য অ্যাপ্লাই করে রেখে দিয়েছে।
যাই হোক, মাহফুজ আলম তিনিও দুবাই অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন। আখতার হোসেন, যাকে ছাতিয়া আখতার বলা হয়, শুনেছি, যে ডিম টিম খেয়েছিল মনে হয়, সে পাকিস্তান যেতে চাইছেন। এই যে বোমা পড়লো, ককটেল পড়লো না জর্দার বাক্স পড়ার পর রিজওয়ানা ম্যাডাম তিনি পাকিস্তানে যাওয়ার জন্য তিনি একেবারে ঝুলে পড়েছেন। ওই ককটেল বিস্ফোরণের পর তিনি একেবারে ঝুলে পড়েছেন, পাকিস্তানে তাকে দিতেই হবে। এবার আসুন আপনাদের মহামান্য ওই কি বলে শফিক ডাস্টবিন শফিক চেয়েছেন ইস্তিমুর, উনি ইস্তিমুরে যাবেন। আর একটা হচ্ছে আব্দুল কালাম আজাদ মজুমদার, তেরা আজাদ নামে যিনি পরিচিত, তিনিও ইস্তিমুরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে বসে আছেন। আর রইল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি এখনো পর্যন্ত তার ইচ্ছা ব্যক্ত করেননি। এই হচ্ছে আপনাদের সমস্ত উপদেষ্টাদের লিস্ট, যারা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে। এখন বাইরে পাঠাবার লোক তো একজন, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূস। আর মোহাম্মদ ইউনূস এখন কার কাছে চাইবে? তাই মোহাম্মদ ইউনূস খলিলুর মারফত খবরটা পাঠিয়েছেন, দেখেন না আমার জন্য যদি কিছু করা যায়। মানে সরকার যদি থাকে তাহলে পরেও তার জন্য কিছু করা, প্রেসিডেন্ট করা, মানে পরবর্তী সরকার যদি কেউ আসে, আর না হলে পরে ওনাকে একটা সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া। এইটা উনি একটা চেয়ে পাঠিয়েছেন। এই খবরগুলো কালকে যেগুলো আমি পাইনি, আজকে আপনাদের এই বললাম। 5 এবং 6 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন সদল বলে, মানে ওনার যত লোকজন আছে সমস্ত লোকজন নিয়ে সদল বলে আসছেন। এবং ভারতের সঙ্গে রাশিয়ার যে ট্রাস্টটা তৈরি হয়েছে, সেই ট্রাস্ট নিয়ে আরও কথাবার্তা এগোবে। এবং রাশিয়া তার অস্ত্র ভাণ্ডার ভারতকে খুলে দিয়েছে, আমরা যা যা দরকার আপনি নিয়ে যান, উইথ টেকনোলজি নিয়ে যান, কারণ আপনাদের উপর আমার আস্থা রয়েছে। এদিকে ট্রাম্পের দপ্তর থেকে ফোন করা হচ্ছে যে ট্রাম্পকে একটা সময় দেওয়া হোক, ট্রাম্প ভারতে আসতে চান জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। ভারতের পক্ষ থেকে যদিও কোনো উত্তর দেওয়া হয়নি, কিন্তু জেস্চার হিসেবে 254টা আইটেমের ওপরে, ভারতীয় আইটেমের ওপরে সমস্ত আপনার ট্যারিফ 0% করে দেওয়া হয়েছে, 254টা আইটেমের ওপরে। কিন্তু তাও ভারত বিশ্বাস করছে না। বললাম না, ট্রাস্ট যদি একবার চটকে যায় না, সেই ট্রাস্ট আর ফিরে আসে না। এর মধ্যে একটা হিসেব করা হয়েছে, এই হিসেবটা হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল এজেন্সিগুলোর একটা হিসেব। এই মুহূর্তে যদি ভোট হয়, ধরে নেওয়া গেল এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে 50 to 56% যা ভোট যাবে আওয়ামী লীগের বা বাক্সে। যদি সেই ভোটটা যদি একদম নিরপেক্ষভাবে হয়, তাহলে তার ব্যবস্থা কি হবে না হবে এখনো পর্যন্ত আলোচনা চলছে। কালকে হয়তো খলিলুর রহমান হয়তো ফেরত যাবেন। এই যে রাশিয়ার আশাটা না, এটা খুব সিগনিফিক্যান্ট, কারণ রাশিয়ার জাহাজ কিন্তু অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে এবং সে কিন্তু সমুদ্রে আরও 4টে জাহাজ ঘুরপাক খাচ্ছে সামুদ্রিক জলসীমার মধ্যে, বাংলাদেশ জলসীমার বাইরে। এইটা করছে। এই যে আমরা যে বলি না যে শেখ হাসিনা কিছু করেনি, কালকে আমি একটা ভিডিও দেখলাম এথিক্যাল টক্সের, দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি নিজে এত কিছু জানতাম না যে শেখ হাসিনার একটা অপরাধের জন্য তার একবার ফাঁসি অর্ডার দেওয়া হয়েছে, একটা অনেকগুলো অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু তিনি যে কাজগুলো করে গেছেন তার জন্য তার তো 100 বার ফাঁসি আর 2000 বছর কারাদণ্ড হওয়া উচিত। তিনি যে কাজগুলো করে গেছেন, সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেবো। আপনারা ভিডিওটা একবার
দেখে নেবেন, ভিডিওটা দেখে নিলে শেখ হাসিনা কি কি করে গেছিলেন আর তার নামে কি কি বদনাম দেওয়া হয়েছে তা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। পরিশেষে বলি যে এই মিটিং এখনো চলছে। আজকে রাত্রিবেলা ডক্টর জয়শঙ্কর রাশিয়া থেকে ফিরছেন, খলিলুর রহমানের ইচ্ছে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একবার বসবেন, কিন্তু ডক্টর জয়শঙ্কর সময় দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে এখন নিশ্চিত হওয়া যায়নি, যার জন্য তিনি আজকের যাত্রা খলিলুরের আজকে ফেরার এটা উনি আগামীকাল ফিরছেন, পিছিয়ে দিয়ে আগামীকাল ফিরছেন। একটা ট্রাই নেবেন যদি ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা হয়। আসলে খলিলুর হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বসানো লোক। তিনি যখন অপমানিত হয়েছেন, তিনি অপমানিত হওয়ার পর অপমানের প্রতিশোধটা খলিলুর নিয়ে নিয়েছেন। যা যা হয়েছে, যা যা করেছে সমস্ত আমেরিকায় যেমন বলেছে, তেমন ভারতের কাছে এসেও একবারে ইতিহাস ভূগোল সমস্ত একবারে ব্যাখ্যা করে দিয়েছে। ফলে এবার আমাদের ডক্টর ইউনূস বুঝে নিন তিনি কি করবেন না করবেন। তবে এই যে মাস্টার মাইন্ডরা 26 অক্ষর, মাহফুজ আলম, ছাতি আক্তার, এরা যে সমস্ত এই যে ভাগার প্ল্যান করছে, আর বাকিগুলো কি হইব রে? বাকি যেগুলো সার্জিস আলম, তারপর কালাপাইঠা, ওগুলো কি হইব? তা হান্নান মাসুদ নাকি একটা আছে, তাদের কি হইব? শুধু এমনি আগেই কাঁদছিল, এরপরে তো হাউ হাউ করে কাঁদবে। তো বলছি না, ঘটনা এখন ঘটনা বহুল হবে, প্রচুর ঘটনা হবে। তবে ভারত এখনো চাইছে যদি সুসম্পর্কের মাধ্যমে হয়, কিন্তু এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয় তাহলে পরে একবারে চূড়ান্ত। ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন। এরই মধ্যে সরকার একটি ভাঙা টেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন, যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম। বলা হচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়ে চিঠি দেবে বাংলাদেশ। আমাদের বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড দেয় সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয়। তবে গত দুদিন আগে চিঠি দেওয়ার কথা বেশ জোরে সোরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে আইন উপদেষ্টা 20 নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন। সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কি না সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরেই সিদ্ধান্ত নেবে তার সরকার। দর্শক, আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার ও বিচারের প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই, যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়েও। আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে, যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে। তার চেয়েও বড় কথা হলো আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার, কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে, ঢাকার পথে পাঠাতে পারে না। তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পথ দেখান? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 20 নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলেই যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে?
রোম সংবিধি বা রোম স্ট্যাটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয়, বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক। তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা, যা রোম সংবিধির 102 অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে। সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করে, অর্থাৎ অভিযুক্তের গন্তব্য হলো নেদারল্যান্ডসের হেগ। অন্যদিকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন হলো দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া। এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। রোম সংবিধির 89 অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি কোনো ব্যক্তির গ্রেপ্তার বা সমর্পণের জন্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারে, কিন্তু এই অনুরোধের উদ্দেশ্য হলো সেই ব্যক্তিকে আইসিসির নিজস্ব ডিটেনশন সেন্টারে নিয়ে আসা এবং আইসিসির বিচারকদের সামনে বিচার করা। রোম সংবিধির কোথাও এমন কোনো বিধান নেই যা আইসিসিকে ক্ষমতা দেয় কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর নির্দেশ দেওয়ার। তার মানে বাংলাদেশ সরকার যদি আইসিসির কাছে এমন কোনো আবেদন করে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন, তবে তা আইসিসির এখতিয়ার বহির্ভূত বলে গণ্য হবে। দর্শক, বিষয়টিকে আইনের ভাষায় বলা হয় আল্টাফায়ার্স। আইন উপদেষ্টাকে জানতে হবে আইসিসি কোনো পোস্ট অফিস বা মধ্যস্থতাকারী সংস্থা নয় যা এক দেশের আসামিকে অন্য দেশে পার্সেল করবে। আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার গন্তব্য হবে একমাত্র আইসিসি নিজেই। দর্শক, আইন অনুযায়ী আইসিসি হলো একটি লাস্ট রিসোর্ট বা সবশেষ আশ্রয়স্থল। রোম সংবিধির প্রস্তাবনা এবং 1 ও 17 অনুচ্ছেদে পরিপূরকতা নীতি বা কমপ্লিমেন্টারিটির কথা বলা হয়েছে। এর অর্থ হলো আইসিসি তখনই হস্তক্ষেপ করবে যখন কোনো জাতীয় বিচার ব্যবস্থা তদন্ত বা বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নিজস্ব ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করছে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র বিচার করতে শুধু ইচ্ছুকই ছিল না, সক্ষমতা প্রমাণ করেছে। এই অবস্থায় আইসিসির হস্তক্ষেপ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। যদি বাংলাদেশ আইসিসির কাছে যায়, তবে তাদের স্বীকার করে নিতে হবে যে জাতীয় পর্যায়ে এই বিচার সুষ্ঠুভাবে করা সম্ভব নয়, যা বাংলাদেশের আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ও রায়কে প্রশ্নবিদ্ধ করবে। দর্শক, বর্তমান অবস্থায় আইসিসিতে গেলে কি হতে পারে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে। সে প্রশ্নটি হলো, আইসিসি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সহায়তা করবে? উত্তর হলো না। শুধু নাই নয়, একটি বড় না। রোম সংবিধি 77 অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি সর্বোচ্চ যে শাস্তি প্রদান করতে পারে তা হলো 30 বছরের কারাদণ্ড অথবা অপরাধের তীব্রতা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড। আইসিসির আইনে মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই। এর পেছনের কারণ হলো আইসিসির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মৃত্যুদণ্ড বিরোধী কঠোর অবস্থান। এখানেই তৈরি হয় এক বিশাল আইনি প্যারাডক্স বা কূটাভাস। যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য আইসিসির দ্বারস্থ হয় এবং তর্কের খাতিরে ধরে নিলাম আইসিসি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিল, তাহলে শেখ হাসিনা কার্যত মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবেন। যদি সেটি সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা থাকবেন হেগের শিয়াতাব নিয়ন্ত্রিত কারাগারে, ঢাকার কোনো ফাঁসি কাছে নয়। আন্তর্জাতিক আইনে এই পরিস্থিতিকে বলা হয় ফোরাম শপিং, যেখানে আসামিরা অনেক সময় মৃত্যুদণ্ড এড়াতে আন্তর্জাতিক আদালতের বিচার প্রার্থনা করে। সুতরাং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন উপদেষ্টার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, তা আইসিসির মাধ্যমে বাস্তবায়ন করা কার্যত অসম্ভব। দর্শক, তত্ত্বের বাইরে গিয়ে একটু ইতিহাসের দিকে তাকাই। সেখানে লিবিয়ার সাইফ আল ইসলাম গাদ্দাফির মামলাটি বর্তমান পরিস্থিতির জন্য একটি নিখুঁত উদাহরণ। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর তার পুত্র সাইফ আল ইসলামকে লিবিয়ার আদালত মৃত্যুদণ্ড দেয়, কিন্তু আইসিসিও তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য পরোয়ানা জারি করেছিল। লিবিয়া সরকার আইসিসিকে চ্যালেঞ্জ করে বলে তারা সাইফের বিচার করতে সক্ষম এবং তাকে লিবিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইসিসি লিবিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছিল।
আইসিসি এবং মানবাধিকার সংস্থাগুলো লিবিয়ার মৃত্যুদণ্ডের রায়ের তীব্র বিরোধিতা করেছিল এবং তাকে হেগে নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করেছিল। এই নজির থেকে এটি স্পষ্ট যে আইসিসি কোনো জাতীয় আদালতের মৃত্যুদণ্ড কার্যকর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করে না, বরং অনেক ক্ষেত্রে এটি জাতীয় আদালতের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়। দর্শক, আরও একটি কারণে আইসিসিতে আবেদন করেও কোনো লাভ হবে না। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাই আইসিসির কোনো পরোয়ানা বা অনুরোধ ভারতে কতটা কার্যকর হবে তা নির্ভর করে আন্তর্জাতিক আইনের সাথে ভারতের সম্পর্কের উপর। ভারত রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ নয়। ভারত, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলো আইসিসির সদস্যপদ গ্রহণ করেনি। এর অর্থ হলো রোম সংবিধির 86 অনুচ্ছেদ অনুযায়ী কেবল সদস্য রাষ্ট্রগুলোই আইসিসির অনুরোধে সহযোগিতা করতে বাধ্য। যেহেতু ভারত সদস্য নয়, তাই আইসিসির কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা নোট ভার্বাল ভারতকে আইনিভাবে বাধ্য করতে পারে না। আবার ভারত সরকার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছায় আইসিসির সাথে সহযোগিতা করতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে ভারত আইসিসির এখতিয়ারকে তাদের জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে এসেছে। বিশেষ করে কাশ্মীর বা উত্তর পূর্ব ভারতের সংঘাতময় পরিস্থিতির কারণে ভারত কখনোই এমন কোনো নজির স্থাপন করতে চায় না যা ভবিষ্যতে তাদের নিজস্ব সেনা বা রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। আরও একটি কারণ আছে। আইসিসির এখতিয়ার ভারত বা অন্য কোনো অসদস্য রাষ্ট্রের উপর তখনই বর্তাতে পারে যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব পাশের মাধ্যমে মামলাটি আইসিসিতে রেফার করে, যেমনটি সুদানের ওমর আল বশির বা লিবিয়ার ক্ষেত্রে হয়েছিল। কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে শেখ হাসিনার বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কিংবা আমেরিকা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী। ভারত তার কৌশলগত স্বার্থে এবং দুই মিত্রকে ব্যবহার করে সহজে এমন যে কোনো প্রস্তাব আটকে দিতে পারে। তাই আইসিসির মাধ্যমে ভারতকে চাপ দেওয়ার রাস্তাটি কার্যত বন্ধ। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো আইসিসিতে আবেদনের পথ আওয়ামী লীগই সরকারের জন্য বন্ধ করে দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতা আনোয়ার জামান চৌধুরী এবং দলের পক্ষ থেকে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সংবিধির 15 অনুচ্ছেদ অনুযায়ী একটি কমিউনিকেশন বা অভিযোগ জমা দিয়ে রেখেছে। এই অভিযোগে মোহাম্মদ ইউনূস সহ 61 জনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, 5 থেকে 8 আগস্টের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ সদস্য এবং সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তা ছিল একটি পরিকল্পিত গণহত্যা। আবার শেখ হাসিনার যে বাংলাদেশের আদালতে ন্যায় ও নিরপেক্ষ বিচার পাওয়ার সম্ভাবনা নেই, সেই আশঙ্কার কথা জাতিসংঘের কাছে এরই মধ্যে জানিয়ে রেখেছে আওয়ামী লীগ। এমনটি দলটির পক্ষ থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার যাতে আইসিসিতে হয় সে আবেদনও করা হয়েছিল। দর্শক, এই মামলাগুলোর বিচার আইসিসিতে রেফার করার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছিলেন সরকারের মিত্র হিসেবে পরিচিত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, কিন্তু সেটি তখন সরকার শুনেনি। ফলে আইন উপদেষ্টা এখন লালনের সেই গান সময় গেলে সাধন হয় না গাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। দর্শক, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সবচেয়ে বেশি আলোচিত যে উপায় সেটি হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে চিঠি দেওয়া। 2013 সালের দ্বিপাক্ষিক এই চুক্তিটি হলো শেখ হাসিনাকে ফেরত আনার একমাত্র বৈধ আইনি হাতিয়ার। তবে এই চুক্তির প্রতিটি লাইনে লুকিয়ে আছে আইনের ফাঁকফোকর, যা ভারতের জন্য শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার শক্তিশালী যুক্তি তৈরি করতে পারে। প্রত্যর্পণ চুক্তির 6 অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যেতে পারে। এমনকি ভারতের প্রত্যর্পণ আইনের 31 ধারাতেও রাজনৈতিক অপরাধের জন্য প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে। আবার বাংলাদেশ ভারত চুক্তির 8 নম্বর অনুচ্ছেদে একটি অত্যন্ত শক্তিশালী ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যদি অনুরোধকারী রাষ্ট্র অভিযোগটি সরল বিশ্বাসে বা ন্যায় বিচারের স্বার্থে না করে থাকে, অথবা যদি প্রত্যর্পণটি অন্যায্য বা নিপীড়নমূলকভাবে মনে হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। দর্শক, আরও একটি আইনি বাধার কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। সবচেয়ে বড় এই আইনি বাধাটি লুকিয়ে আছে মৃত্যুদণ্ডের প্রশ্নে। 1962 সালের ভারতীয় প্রত্যর্পণ আইনের 34 সি ধারাটি এখানে কাজ করবে।
ভারতীয় আইনের এই ধারায় বলা হয়েছে, যদি কোনো পলাতক আসামি এমন কোনো অপরাধ করে যা ভারতে মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু সেই আসামিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা হচ্ছে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা আছে, এবং ভারতের আইনে যদি সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক না হয়, তবে প্রত্যর্পণ তখনই করা যাবে যদি সেই দেশ এই নিশ্চয়তা দেয় যে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হবে না, বা মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কার্যকর করা হবে না। কানাডা ও ভারতের মধ্যে জাসির সিধু হত্যা মামলায় এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার বিপরীতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি এমন একটি বিশাল রাজনৈতিক ঝুঁকি নিয়ে মুচলেকা দিতে পারবে? তৃতীয় যে উপায়টি অন্তর্বর্তী সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়, সেটি হলো বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল কেন রেড নোটিশ জারি করবে না, বিষয়টি এর আগে দুটি ভিডিওতে আমরা পরিষ্কার করেছিলাম। তারপরও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি সহ সরকারের ঊর্ধ্বতনরা একই ভাঙা টেপ রেকর্ডার বারবার বাজিয়ে যান। দৈনিক যুগান্তর এক খবরে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে প্রথম চিঠি দেওয়া হয় গত বছরের নভেম্বরে। প্রায় 5 মাস আগে দেওয়া হয় আরেকটি চিঠি। ইন্টারপোলের কাছ থেকে এসব চিঠির কোনো সাড়া আসেনি বলে জানিয়েছেন আইজিপি। দর্শক, আমাদের বিশ্লেষণ আগের মতোই, সাড়া কখনোই আসবে না। কারণ হলো ইন্টারপোলের সংবিধান। ইন্টারপোলের সংবিধানের 3 অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত চরিত্রের কোনো বিষয় হস্তক্ষেপ করা ইন্টারপোলের জন্য নিষিদ্ধ। শেখ হাসিনা যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটি দুনিয়ার সবাই জানে। বিগত আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করলেও পরে এই কারণে প্রত্যাহার করে নিয়েছিল। এমনকি জাকির নায়েক বা অনেক শিখ বিচ্ছিন্নতাবাদীর ক্ষেত্রে ভারত ইন্টারপোলের সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে ঠিক এই কারণেই। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেগ এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা যতই তীব্র হোক না কেন, আন্তর্জাতিক আইনের শীতল বাস্তবতা ভিন্ন কথা বলে। বরং আইন না জানার কারণে অধ্যাপক আসিফ নজরুল যদি আইসিসির দ্বারস্থ হন, তাহলে তার ফল অনেকটা বুমেরাং হয়ে যেতে পারে, যা শেখ হাসিনাকে শাস্তির বদলে সুরক্ষা দিতে পারে। আসল লড়াইটি হেগে নয়, বরং ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক টেবিলে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির জটিল ধারা এবং মৃত্যুদণ্ডের আইনি বাধাগুলো এখন শেখ হাসিনার প্রধান রক্ষা কবচ। যতক্ষণ না এই আইনি ও রাজনৈতিক জট খুলছে, ততক্ষণ শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কেবল খবরের কাগজের শিরোনাম আর টকশোর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে।